মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের সবচাইতে বড় চাকরি রাষ্ট্রপতি, যেই চাকরিটা আসলে সবচাইতে রুচিশীল, সবচাইতে বেশি রাজকীয় রুদ্ধশ্বাস দায়িত্ব, সেই চাকরিটি অবলীলায় ছেড়ে দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। মানে সেটি আসলে তিনি স্বেচ্ছায় ছেড়েছেন নাকি আসলে তাকে কোনো রাজনৈতিক চাপ প্রয়োগ করে ছাড়তে হয়েছে, সেটি নিয়েও একটা আলোচনা সমালোচনা আছে। কি মনে হয়, মানে আসলে কেন তিনি এই চাকরিটি ছেড়েছেন? কালকে থেকেই আলোচনাগুলো হচ্ছে যে এটা কি সমঝোতা নাকি আসলে অসুস্থতা। অসুস্থ তো তিনি আছেন, উনি বিদেশে চিকিৎসা নিয়েছেন এবং পদত্যাগপত্রে বা কেউ সাধারণত নিজের এত ব্যাখ্যা দেন না অসুস্থতার, উনি কিন্তু একদম স্পেসিফিক ওনার অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র লিখেছেন। এটা নিয়েও অনেকে সন্দেহ পোষণ করছেন যে কেন উনি এত ব্যাখ্যা ওনার পদত্যাগপত্রে দিলেন। সাধারণত আমরা দেখি কেউ অসুস্থতাবশত এমনি পদত্যাগপত্র দিয়ে দেন। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ওনার যে বয়স, সেই বয়সে শেখ হাসিনার মানে পলায়নের পরে যে একটা প্রেশার তৈরি হয়েছিল, সেই প্রেশারের মধ্যে একটা বড় প্রেশার এসেছিল যখন উনার বরাত দিয়ে মানবজমিন পত্রিকায় একটা নিউজ হয়েছে যে উনি বলেছেন যে শেখ হাসিনার নিয়োগ মানে পদত্যাগের পত্রটা উনি পান নাই। তো এর আগে কিন্তু উনি বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র উনি পেয়েছেন। এই যে উনি দুই ধরনের কথা বললেন এবং একটা কনফিউশন তৈরি করলেন, এই প্রেক্ষিতে এটা নিয়ে কিন্তু তখন একটা বিরাট অসন্তোষ এবং আন্দোলন তৈরি হয়েছিল। এবং এই আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সময়ে আইন উপদেষ্টা যিনি ছিলেন আসিফ নজরুল সাহেব, উনি কিন্তু বলেছিলেন যে রাষ্ট্রপতি তার নৈতিক মানে ভিত্তি হারিয়েছেন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার ক্ষেত্রে। এবং তখন সরকারের পক্ষ থেকেও ওনাকে এই বিষয়টা জানানো হয়েছিল, আমি যতটুকু জানি। এবং এরপর ওনাকে সেখান থেকে সরানোর জন্য, ওনার পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে, দাবি উঠেছে, তারপরে নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো তখনও কিন্তু তিনি পদত্যাগ করেন নাই, ঠিক আছে। সুতরাং এখন এসে উনি যখন অসুস্থতাকে কেন্দ্র করে পদত্যাগ করছেন এবং আমরা যখন নানা কথা শুনছি, তখন সকলের মধ্যে এই সন্দেহটা তৈরি হয়েছে যে এটা কি আসলেই ওনার অপসারণ, পদত্যাগ না একটা সমঝোতা। মুজিবুর রহমান, যে আপনি যেটি বললেন যে মানে সেই সময় একটা আলোচনা ছিল যে রাষ্ট্রপতি তার নৈতিক ভিত্তিটুকু হারিয়েছেন, অন্তত এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে। আপনি বা আপনারা যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আসলে ঐক্য জোটে আছেন, সেই জায়গাটিতে একটু জানতে চাই, এই রাজনৈতিক দলগুলো তো এই রাষ্ট্রপতির অধীনেই সংবিধান মেনে নিয়ে নির্বাচন করলো এবং এই সামনের দিকে আপনারাও এগিয়ে এসছেন। এখন কেন এসে আপনারা বলছেন রাষ্ট্রপতি তার নৈতিক ভিত্তি হারিয়েছেন? না, এটা একটা প্রশ্ন, একটা ভ্যালিড কোশ্চেন যে এই যে রাষ্ট্রপতিকে যদি আমরা অপছন্দই করি, অবৈধই বলি, ফ্যাসিবাদের বা মাফিয়া সরকারের অংশ বলি, তাহলে এটার অধীনে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা শপথ নিয়েছিল কেন? আপনি তো জানেন যে এটা একটা অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের ওই সময়কার সময়ে আমরা সকলেই ঐক্যমত্য পোষণ করেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। তখন কিন্তু কেউ প্রতিবাদ করেন নাই যে শেখ হাসিনার পদত্যাগের পরে বা ওনার চলে যাওয়ার পরে উনি শুধু একাই যান নাই, ওনার কিন্তু সুপ্রিম কোর্টের বিচার, যেমন আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন, যারা আপনার 106-এর উপরে মতামত দিয়েছেন, তারাও তো কিন্তু মতামত দিয়ে চলে গেছেন বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন ওই একই প্রশ্ন তো আসতে পারে যে ওনাদের মতামত তাহলে আমরা কেন নিলাম? ওনারা যদি খারাপ লোক হন, ওনাদেরকে যদি চলে যেতে হয়, তাহলে ওনাদের মতামত কেন নিলাম? রাষ্ট্রপতির ক্ষেত্রেও এই যুক্তিটা প্রযোজ্য। রাষ্ট্রপতি তখন একটা প্রতিষ্ঠান আকারে তার কাছ থেকে শপথ নেওয়া হয়েছিল, নাইলে আরেকটা উপায় ছিল, সেটা হচ্ছে শহীদ মিনারে বা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে একটা বিপ্লবী সরকারের শপথ নেওয়া। যেহেতু বিপ্লবী কোনো সরকার গঠন হয় নাই, সেরকম পরিস্থিতি ছিল না, ফলে সাংবিধানিক পদ্ধতিতে শপথটা নেওয়া হয়েছে। এটা সত্য যে আমাদের ওই সময়টা আধা সাংবিধানিক আধা অসাংবিধানিক নানা প্র্যাকটিস আমাদেরকে করতে হয়েছে। আমি আপনাকে দুইটা উদাহরণ দেই। দেখেন, রাষ্ট্রপতি প্রথম যে কাজটা করেছেন, তখন প্রথম কাজটা করেছেন উনি খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করেছেন। খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা কিন্তু সাংবিধানিকভাবে উনি করতে পারেন না, কারণ ওনাকে তখন প্রধানমন্ত্রীর মতামত নিতে হয় বা পরামর্শ দিতে হয়। প্রধানমন্ত্রী তখন নাই, তাহলে উনি কিসের ভিত্তিতে নিয়েছেন? তখন সকল রাজনৈতিক দল একজোট হয়ে দাবিটা জানিয়েছিল যে আমাদের প্রথম দাবি হচ্ছে বেগম খালেদা জিয়াকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনাকে মুক্তি দিতে হবে। তাহলে উনি তো সংবিধানকে পাশ কাটিয়ে জনমতের প্রতি ভিত্তি করে, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজটা করেছেন। সেকেন্ড যে কাজটা করেছেন, উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। বিএনপির একজন নেতাকে উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন। দেখেন, বিএনপির একজন নেতাকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার পরও তখন কিন্তু কোনো প্রতিবাদ হয় নাই, কেউ বলে নাই
যে রাষ্ট্রপতি এটা সাংবিধানিকভাবে দিয়েছেন কি দেন না, কারণ এটাতে ঐকমত্য ছিল। কিন্তু রাষ্ট্রপতি যখন ওই রকম একটা কনফিউশনেরই কথা বলেছেন এবং একটা 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 বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন, এই জায়গাটায় রাষ্ট্রপতি সত্যিকার অর্থে একটা সংকট তৈরি করেছিলেন। সেক্ষেত্রে তাহলে আপনাদেরকেও একটা প্রশ্ন করা যায়, তখন যেহেতু আসলে আপনারা এটি নিয়ে আলোচনা করেন নাই বা এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে আপনারা কোনো বক্তব্য রাখেন নাই, প্রতিবাদ করেন নাই, এখন প্রতিবাদ করছেন, এখন না, প্রতিবাদ করার যৌক্তিকতা কত? তখনও প্রতিবাদ, তখনও এটা নিয়ে অস্বস্তি ছিল। আপনি তো দেখেছেন রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হচ্ছে ঠিক, কিন্তু রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে আমাকে বিভিন্ন রিচুয়ালস পালন করতে দেওয়া হয় নাই, আমার ছবি নামিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতিকে মানে একটা বাধ্যবাধকতার কারণে যতটুকু করা যায় ততটুকু করা হয়েছে। এর বাকি ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির প্রতি একটা অশ্রদ্ধা, তার প্রতি, তার কার্যক্রমের প্রতি একটা মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড সকলের মধ্যে ছিল। ইভেন আপনি যদি এখন বিএনপির লোকদেরকেও জিজ্ঞেস করেন, দেখেন বিএনপির লোকেরা বলবে যে রাষ্ট্রপতি মাফিয়ার অংশ। কিন্তু কথা হচ্ছে যদি আমরা একমত হই যে ইনি এই ধরনের একজন বিতর্কিত লোক এই জায়গায় থাকবে না, তাহলে আমরা কিন্তু সম্মিলিতভাবে এই পদক্ষেপটা নিতে পারতাম। বিএনপি অযথা এক আসলে হওয়া গেল কিনা, মানে কিন্তু এই প্রশ্নতে আসার আগে রাষ্ট্রপতির যেই চাকরি সেটা পেতে শাহাবুদ্দিন চুপ্পুকে আবেদন করতে হয় নাই, কোনো লবিং করতে হয় নাই, কারোর সঙ্গে কোনো ধরনের প্রতিযোগিতাও যেতে হয় নাই, এবং এটা তিনি নিজে আসলে নিয়োগপ্রাপ্তি ইতিবৃত্ত বর্ণনা করেছেন। মানে একাধিকবার তার মুখেই আমরা এই বর্ণনা শুনেছি কিভাবে তিনি পেয়েছেন, তিনি নিজেও অবাক হয়েছেন, সেই বক্তব্যও তিনি দিয়েছেন। মানে সেই সময় আসলে যখন তাকে ঠিক এইভাবে হঠাৎ করে এক ধরনের সারপ্রাইজের মতন করে তাকে রাষ্ট্রপতি নিয়োগ করা হলো, সেই রাষ্ট্রপতি নিয়োগ হবার আগে আসলে তিনি কি করেছেন, যে ঘটনাগুলো ঘটিয়েছেন, তার সেই সময়কার সাজা এখন এসে এই বিএনপির সময় হবে বলে কি আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনি এখন যে বর্ণনা দিলেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন কিভাবে রাষ্ট্রপতি হয়েছেন, আমি ভাবছিলাম যে শুরুতে আপনি যখন বলছিলেন কথা, তখন যদি আমি ভুল না করে থাকি আপনি বলছিলেন যে রাষ্ট্রপতিটা হচ্ছে কি রুচিশীল, আকর্ষণীয়, চমকপ্রদ, কি বললেন না, যে আমাদের দেশের রাষ্ট্রপতি তাই। আসলে কি তাই? সর্বোচ্চ চাকরি আসলে কি তাই? প্রশ্নটা খালি রাখলাম, ওইটা নিয়ে আলোচনা এখন নাইবা তুললাম। আসলে সেটা একটু বলি। হ্যাঁ, অবশ্যই তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, সাংবিধানিক পদ, সেই ব্যাপারে সবই ঠিকই আছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতা, আপনি ওই যে 18 জন রাষ্ট্রপতির হিসাব তো দিলেন অস্থায়ী সহ, আপনি অঙ্কগুলো মিলালে দেখবেন এই বাস্তবতা তৈরি হয় নাই। একটু প্রসঙ্গক্রমে বলি আপনার এইটার সাথে মিলিয়ে, এইটা রাষ্ট্রপতি যেহেতু এই ধরনের জায়গাটা হয়নি বলে ধরেন অনেক দিন ধরে একটা আলোচনা হচ্ছিল যে আমাদের এইখানে সংসদীয় গণতন্ত্র, অফকোর্স সংসদীয় হবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু, কিন্তু যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ওই পদটা আছে, সেইখানেও কিছু ভারসাম্য আনা যায় কিনা, এবং সেটা কিন্তু এবারও ওই ঐক্যমত্যের কথা বলছেন, তাতেও এই আলোচনাটা গুরুত্ব দিয়ে হয়েছে এবং অধিকাংশই কিছু কি বলবো যে ভারসাম্য আনতে হবে সে ব্যাপারে কিন্তু একমত। হয়তো কি সে ব্যাপারে দ্বিমত ছিল সে আলোচনা আমি করছি না, আমি কথাটা এই জন্য বললাম, তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি এই যে বিগত দিনে বা নিকট অতীতে এগুলো হয়েছে আসলেই যিনি যারা ক্ষমতায় থাকবে তাদের কথার বাইরে কিছু করবেন না, খালি ইয়েস নো ভেরি গুড টাইপের কাজটাই করবেন। সুতরাং সেই কারণেই তিনিও মানে কি তাদের কথা বাইরে কিছু করবে না, সেটি তো আসলে সেই সরকার দলীয় যারা তাদেরকে নিয়োগ করেন তাদের কারণেই হয়। মানে সেই যে যখন যারা সরকারে থাকে তারাই এই প্র্যাকটিসটি করেছেন, তাই আমি বলছি সেটাই, এবং এইটা আমাদের সংবিধানেও ওইভাবেই বর্ণনা করা আছে। আমি যে শুধু তাই না, আমি বলছি যার জন্যে ওই যেটা আপনি বললেন যে ওই বাস্তবতাটা হয়নি, কিন্তু ওই বাস্তবতায় যাওয়া দরকার বলে আমরা মনে করি, যার জন্যে এই আলোচনাগুলো কিন্তু অলরেডি হয়েছে। এবং আমি এই প্রত্যাশা করব একটা পার্লামেন্ট এখন চলমান রয়েছে, তারা নিশ্চয়ই তাদের যে সংবিধান সংশোধন বলি, সংস্কারের কথা বলি, যে আলোচনাগুলো আসছে সেইখানে এই আলোচনাগুলো নিয়ে আসবে। প্রসঙ্গক্রমে আপনি তুললেন বলে বলি। এইবার আসি যে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব সম্পর্কে যে কথাগুলো আসছে, যে অতীত দিনে তার ভূমিকা এবং অনেক কিছু, এটা আমরা জানি সবাই, এগুলো নতুন করে আলোচনার দরকার নেই, তার বিচার এবং অন্য বিষয়। আমি এ ব্যাপারে বলবো, যেহেতু আমি আইনবিদ না, আমাদের ওই যে 51 অনুচ্ছেদকে বলে দায় মুক্তির কথা, এটা পরিষ্কার বলা আছে। এই ব্যাপারে আমার মনে হয় যে এইখানে আইনের উপরই এটা ছেড়ে দেওয়াই উচিত। সেটাই
হচ্ছে সবচেয়ে কি বলে, এর বাইরে কোনো উত্তম পন্থা আমি বলতে চাই না, আমি যে এর বাইরে অন্য কিছু নেই। মানে আইনি এর বাইরে অন্য প্রক্রিয়ায় কিছু পুরো থাকলে জিনিসটা এগিয়ে যায়। এইটা আপনি জি। সোকল্ড মব, সোকল্ড প্রতিহিংসা পরায়ণতা, সোকল্ড অন্য জায়গায় করবেন, এই সেইটা রাষ্ট্রপতিকে বরঞ্চ ঘিরে কিন্তু এটা আমরা ঠিক এরকম না। মবের ঘটনাও দেখেছি। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এই রাষ্ট্রপতি আসলে নানান কারণে আলোচিত সমালোচিত ছিলেন। ঝড় ওঠার একটা বক্তব্য তিনি দিয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। মানে প্রাকৃতিক দুর্যোগে তিনি সে সময় বক্তৃতা রাখছিলেন এবং সেই সময় তিনি বলছিলেন যে তিনি আসলে কথা বলে সেখানে ঝড় তুলছেন। বিচার বিভাগ, প্রশাসন, দুদক, ব্যাংকিং খাত, কোথায় তিনি ঝড় ওঠান নাই সেটা নিয়েও একটা প্রশ্ন আছে, কারণ বিচারক থাকাকালে তার নামের চেয়ে বদনামটা অনেক বেশি ছিল। দুদকের কমিশনার হওয়ার পরেও সেরকম একটা বদনাম ছিল। সেই সব কিছু করা হয়েছিল তিনি রাষ্ট্রপতি হবার আগে। এখন যখন তিনি আর রাষ্ট্রপতি নাই, এখন এই 51 অনুচ্ছেদ কি তাকে সুরক্ষা দিবে কিনা? দেখুন, উনি আমার সহ আলোচক মঞ্জু ভাই এবং প্রিন্স ভাই, দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। উনি রাষ্ট্রপতি হবার আগে কি ছিল বা না ছিল, সেখানে যদি কোনো আপনার ফৌজদারি অপরাধ কিংবা আপনার অন্য কোনো ধরনের অপরাধের বিষয় থাকে, দুর্নীতির বিষয় থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন যে 51 অনুচ্ছেদ অনুযায়ী যেটা ইমিউনিটির কথা বলা হচ্ছে, সেটা আরেকটা বিষয়। এখন এই প্রসঙ্গটা কেন আসলো হঠাৎ করে নতুন করে? উনি তো রাষ্ট্রপতি ছিলেন আপনার, উনি নিজেও, যে প্রিন্স ভাইজি বলেছেন, উনি তো নিজেও কখনো ভাবেননি। উনি বেশ অনেকবার বলেছিলেন যে উনি যে রাষ্ট্রপতি হবেন, কিংবা আওয়ামী লীগে তো আরও অনেক নেতারা ছিলেন, তাদেরকে বাদ দিয়ে ওনাকে কিন্তু করা হয়েছে এই জন্য যে উনি, দেখা গেছে যে আপনি যে কথাটা একটু তুললেন, যে উনি সব কিছু যেখানে ওনাকে বসানো হোক না কেন, বিচারক হিসেবে বসানো হোক কিংবা আপনার দুদকের কমিশনার হিসেবে বসানো হোক, আমি একবার বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু দলদৃষ্টি সম্পন্ন কোনো কাজ করেন নাই। উনি একসময় বাংলাদেশ ছাত্রলীগের একটা জেলার প্রেসিডেন্ট ছিলেন, মূল দলের তিনি নেতা ছিলেন। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার জানা মতে উনি মুন্সিগঞ্জের জেলা জজ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2005 সাল পর্যন্ত। উনি আপনার তখন ক্ষমতায় মানে আপনার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকায় জেলা জজ বা জেলা এবং দায়রা জজ হওয়া একটু অন্য ধরনের বাজ বিচার বা বিশ্লেষণের মধ্য থেকে করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলনিরপেক্ষভাবেই কিন্তু আপনার এই কাজগুলো করেছেন, যার কারণে কারো রাজনৈতিক দলীয় পরিচয় ছিল কোনো কালে, সেটাকে বিবেচনায় আনেননি। জুডিশিয়াল যদি কোনো এই থেকে থাকে, সেটা ওভাবেই এসছেন, যার কারণে উনি সেখানে ছিলেন। এখন এই প্রসঙ্গটা আমি কেন আনলাম, সেটা হলো উনি তো রাষ্ট্রপতি হলেন 2023 সালের এপ্রিল মাসে বোধহয় উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তাহলে 2028 সালের এপ্রিলে যাবেন। ইন্টারিম গভর্নমেন্ট এসেছেন, হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, তার পরপরই তো ওনার হি ওয়াজ লায়েবল টু বি ডিসমিসড, যেটাই আমরা বলি না কেন। তারপরে যে কোনো কারণে হোক, সাংবিধানিক শূন্যতা বা জটিলতা তৈরি হবে, নতুন কোনো বিতর্ক যেন তৈরি হতে না পারে, সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু দাবিও করেছিলেন ওনার পদত্যাগ। তারপরে উনি কন্টিনিউ করে গেছেন। উনি পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন, যে এই বিষ উনি আগে খেয়েছেন সেই বিষ তিনি উদ্গীরণ করেছেন এই পার্লামেন্টের মধ্যে বসে, আমরা এটাও দেখেছি। তো তাহলে এখন মনে করেন যে এতদিন পরে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 5 মাস পরে ওনার এই পদত্যাগ বিষয়টা এসছে, কিংবা তার আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, নির্বাচনও তো হয়ে গেছে। 5 মাস পরে কেন তিনি পদত্যাগ করলেন? না, আমি এখন এই কথাটা বলছি, 5 মাস, অর্থাৎ বিএনপি নিজেদের স্বার্থে এই 5 মাস অপেক্ষা করেছে, রাজনৈতিক না, সমীকরণটা বিএনপি নিজের নিজেদের কাছে স্বার্থে ফিরিয়ে নিতে। করেনি, বিএনপি নিজের স্বার্থে করেনি, রাষ্ট্র এবং জনগণের স্বার্থে করেছে। আপনি যদি বলেন যে বিএনপি নিজের একক স্বার্থে করেছে, তাহলে বিএনপি সেটা অনেক আগেই করতে পারতেন, এবং বৃহৎ একটা রাজনৈতিক দল হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে বিএনপি ইন্টারিম গভর্নমেন্টের পরে বলতে পারতেন যে আমার এই লোকরে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হোক। যেমনটা মঞ্জু ভাই বলেছেন বা প্রিন্স ভাই বলেছেন যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা, তাই না? সেখানে কেউ দ্বিমত করেননি, তাহলে আমার মনে হয় না রাষ্ট্রপতিতেও বোধ খুব একটা বেশি দ্বিমত হতো বলে। কারণ এই দেশে কে যেন বলেছিল যে শিশু এবং আপনার অন্য মানে কেউ নিরপেক্ষ না, তাই না? তো সেই দিক থেকে যদি আপনি ধরেন, তাহলে সেই ধরনের আপনার একটা এই বিএনপি পেতে পারতো। বিএনপি সেটা করেনি, সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য ওনাকেই কন্টিনিউ করতে দিয়েছেন। কিন্তু যে কথাটা বলেন বিএনপির স্বার্থ না, উনি যদি এখানে বসে থাকেন, উনি বিএনপির কথা ছাড়া কি কিছু করতে পারবেন? আমরা তো বলি যে রাষ্ট্রপতি কবর জিয়ারতের রাষ্ট্রপতি, ওনার কিচ্ছু করার নেই এখন যে অবস্থায় আছে। হ্যাঁ, রাষ্ট্র সংস্কারের 31 দফার কথা বলি, আমরা রিফর্মের কথা বলি, জিয়ারতের রাষ্ট্রপতি এছাড়া ওনার করার কিছু নাই। আমি একটু জানতে চাই, না না, সাংবিধানিকভাবে করার কিছু নাই, সাংবিধানিকভাবে করার কিছু নাই। যিনি রাষ্ট্রপতি হবেন, কনস্পিরেসি সংবিধানের মধ্যে নাই, কনস্পিরেসি বিষয়টা সংবিধানের মধ্যে নাই। 2 নম্বরই জোচ্চুরি, ছলচাতুরি,
ষড়যন্ত্র, এগুলি সংবিধানের মধ্যে নেই। নিশ্চয়ই। এইটা উনি করতে পারেন, কিন্তু সংবিধানের মধ্যে থেকে কোনো কিছু করার ক্ষমতা নেই। জি, আবার আপনি যে কথাটি বলছিলেন যে জুলাই আন্দোলনের সময় গণহত্যায় তার একটা মৌন সম্মতি ছিল, এটি আসলে বিরোধী রাজনৈতিক দল এবং আমি NCP একটা কথা সবাই বলি, ওই যে বলেছে। কবর জিয়ারতের রাষ্ট্রপতি, ওনার কিচ্ছু নেই। এই কিন্তু আবার এই শোনেন, মৌন আমি সম্মতি- আপনাকে একটা কথা বলি, শোনেন, আমাদের এই যে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, প্রত্যেকের যার যার একটা ভূমিকা আছে। এই সমস্ত কিছু সুপিরিয়র রেসপন্সিবিলিটি কার? রাষ্ট্রপতি ওখানে বসেই থাকেন, ওনার তো কিছু করার না। উনি ওই যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কিছু তো করতেই পারবেন না, তো উনি কি বলবেন? উনি যে একটা কথা বলবেন, আপনি যদি বলেন এটার জন্য ওনাকে দায়ী করবেন, সংবিধানে ওনাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। উনি বঙ্গভবনের সর্বজোর, আমি যদি কোনোদিন যেতে পারতাম, আমি তাইলে হয়তো বা বর্ষি পাইতাম, ওখানে নাকি বড় বড় পুকুর আছে, আমার খুব শখ মাছ ধরার, এই পর্যন্তই। ওনার এর বাইরে আর কিছু নাই। যেহেতু ওনার এর বাইরে কিছু করার নাই, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে কিংবা বিরোধী রাজনৈতিক দল আসলে এখন আগের যা যদি বলছে, থেকে থাকে, উনি কিন্তু দেখেন। আবার বলেছেন যে উনি আসলে দেশের সবচাইতে ক্রান্তি লগ্নে তিনি দেশের হাল ধরেছেন এবং রাষ্ট্রপতি পদে বহাল থেকে তিনি আসলে সেই সময়টাকে সামাল। হোসেন প্রিন্স একদিকে যেমন তার বিরুদ্ধে নানান অভিযোগ, দুদকের কমিশনার হওয়ার পরের বদনাম, সেই সাথে এস আলমের কবজা করা দুটি ব্যাংকের সাথে সেই সময় তিনি যুক্ত হয়েছিলেন, সেই সব কিছু যেমন আছে, তেমনি রাষ্ট্রপতি থাকাকালীন সময় তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন সেই সময় আন্দোলনের সময় গণহত্যায় তার মৌন সম্মতির কথা বলছেন, তিনি নিজে আবার বলেছেন সেই সময়টাতে তিনি আসলে রাষ্ট্রপতি পদে বহাল থেকে দেশের সবচেয়ে ক্রান্তিকালে দেশের হাল ধরেছেন এবং সেই সময় পরিস্থিতিটাকে সামলেছেন। না, এখানে তিনটা বিষয়। আপনি 5ই আগস্টের পরবর্তী ভূমিকা ডিফারেন্ট, কিন্তু তার আগে যেটা বললেন, ধরেন রাষ্ট্রপতি হওয়ার আগে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এটা তো আছেই, এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং উনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, দুদক থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো, সেটা তো আছেই, আমরা তো ওই সময় থেকে এটা জানি, সুতরাং এটা না বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত পয়েন্ট, তা সেইগুলো তো বলেছেন এবং উনিও বললেন যে এটা আইন বলতে পারবে তখন কোন ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন ওনাকে নিয়োগ দেওয়া হলো, পয়েন্ট হচ্ছে নিয়োগ দেওয়ার পরে বাস্তবে ওই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অন্য কিছু করার সুযোগ আমরা দেখি এটা ছিল না। বরঞ্চ উনি আরও বেশ কিছু আগেও নানাভাবে বলার চেষ্টা করেছেন, ওই সরকার থাকা অবস্থায় কোনো কোনো কোশ্চেনে তাদের সাথে দ্বিমত ছিল। কারণ উনি যখন একটু শোনা আমরা জানি না, উনি হয়তো কোনোদিন বই লিখলে বা আরও হলো বিস্তারিত আসবে, যে হয়তো কোনো কোনো কিছু দেখার পরে কিছুটা ফেরত পাঠিয়েছেন, তাতে অসন্তুষ্টিরও ব্যাপার ছিল, কিন্তু এর বেশি ওনার করা ছিল না। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। সেই জায়গায়ও যদি কিছু থাকে সেটা তো দায় মুক্তির কথা আমার সংবিধানেই আছে, আমি রাষ্ট্রপতির জায়গাটা যদি যখন ছিল। থার্ড পয়েন্ট হচ্ছে এইটা আমরা মানি না মানি, এটাই তো বাস্তবতা, যে 5ই আগস্টের পরে যখন আর অন্য ধরনের সরকার আর গঠিত হলো না, আমরা সংবিধানের মধ্য থেকেই এই পথটা খোঁজার ব্যবস্থা করা হলো। তারপরে তো ঠিকই যে এই ধারাবাহিকতা রক্ষার জন্যে যেটুকু করার করছেন, এ কথা তো অস্বীকারের কোনো সুযোগ নেই। সেটুকু করার জন্য কি তিনি দায় মুক্তি পেতে? না, আমি আসছি দায় মুক্তিটা ডিফারেন্ট। দায় মুক্তিটা হচ্ছে, আমাকে যদি বলেন একটু, আমি ক্ষেত্রে একটু ছোট ব্যাখ্যা দিই। দায় মুক্তি যদি বুঝে থাকি, এই সময়কারে তার অন্যান্য কর্মকাণ্ডের বিষয় তো সাংবিধানিক বিষয়, ক্লিয়ার। কিন্তু ধরেন যদি আমি কতকগুলো কোশ্চেন, এটা এখন আসছে এবং ভবিষ্যতে আসবে, যদি বলেন সেটা কি, ওই যে বললাম, ধরো উনি 5ই আগস্টের পরে প্রথমত যখন সরকার ছিল না, তখন সেনাপ্রধান উনি এবং অন্যান্য রাজনৈতিক দল, আমরা ওর মধ্যে আবার ছিলাম না, মানে আমাদের ডাকেই নেই, এইটা হচ্ছে বাস্তবতা। তা সেইখানে ওনারা কতকগুলো কাজ করলেন, তার মধ্যে ওই যে বলছেন 106 নিয়ে কোশ্চেন আজ থাকলেও উনি তো বলছেন, কারণ এটা বড় কোশ্চেন হচ্ছে যে আপনি 106-এর যে অনুমোদন নিলেন, তখন তো প্রধান বিচারপতি সহ অন্যরা ছিলই না এই অঞ্চলে, কিভাবে নিলেন? কোশ্চেন থাকতে পারে। তারপরে যে পদত্যাগপত্র নাই, কিন্তু আমার বিবেচনা, আমি বলছি ওইটার থেকে বড় ব্যাপার হচ্ছে একটা যে সিচুয়েশনটা আরও অ্যানার্কির দিকে যেতে পারতো, সেইখানে একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কাজ করেছেন। কিন্তু খেয়াল করবেন, করেছেন বলছি, সেইটাও করেছেন তৎকালীন প্রধান যারা ছিল বা পরবর্তী ইউনূস সাহেব যা বলেছেন সে অনুযায়ী করেছেন। তারপরে সে বিএনপি যা বলেছে তাই করেছে, যা বলেছে তাই বলেছে। কেন বললাম? দেখেন, না কোনো, আমিও তাই বলি, ওই যে বললাম রাষ্ট্রপতির যা পজিশন তাতে উপায়ও নাই, কিন্তু বরঞ্চ এইখানে উনি কতগুলো কোশ্চেন রেখে গেছেন, সেই আলোচনাটা বরঞ্চ করা দরকার বলে আমি ব্যক্তিগত, এখন না করেন, পরে করতে হবে। দেখেন এইখানে যে উনি অনেকগুলো অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, সবগুলো কি বৈধতা ছিল? বিশেষ করে গণভোট যেভাবে করলো, আমরা কিন্তু ওই সময় বলেছি, আমরা যতটুকু বুঝি বলেছি যে এর কোনো আইনগত ভিত্তি নাই, এবং আমরা অনৈতিকতা অন্য জিনিস, যার আইনগত ভিত্তি নাই, এবং যে সেই অধ্যাদেশ, উনি তো বিচারপতিও ছিলেন, রাষ্ট্রপতির বিচারক ছিলেন, জাজ ছিলেন, তাহলে সেই জায়গাগুলোতে তো ওনার এটা না বোঝার কারণ নাই। তাহলে এই যে কাজগুলো করেছে, তার মানে ক্ষমতায় যে যখন থাকে
তার ইচ্ছা হয়েই অনুযায়ী রাষ্ট্রপতি কাজ তিনি করছেন এই কিনা। কাজ জি, করেছেন। ব্যারিস্টার নাসিরউদ্দিন এই কথা অসীম। নতুন করে বোধহয় আর বলার দরকার জি। নেই। উনি যতই বলুক না কেন, আমি এই পয়েন্ট দিয়ে শেষ করি। ওই যে আপনি এখানে বলেছেন, উনি যে বক্তৃতা করেছেন না, যে কি আমি ঝড় তোলার কাজটা করবেন, তো উনি এই যে দেখলাম যে এই ঢাকায় ঝড় পদত্যাগ হচ্ছে, করার এখানে পরে, আমি ঝড় হ্যাঁ ওই তো ঝড়, ওই পদত্যাগ করার পরেও উনি টেলিফোনের আলোচনায় অনেকগুলো অনেক ঝড় ঝড় তোলার তুলেছেন, চেষ্টা নিশ্চয়ই। করছেন। কিন্তু এই এইটা আমার শাহাবুদ্দিন বিবেচনা, চুপুর- এটা না করলে উনি ভালো করবেন। বিগত দিনের যে ঝড় ওঠানো কাজকর্ম, সেটির বিচার কি আসলে করা যাবে কি না, সেটি যেমন একটি প্রশ্ন, তেমনি খোদ শাহাবুদ্দিন চুপুর তিনি নিজে দাবি করেছেন যে সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার করা যাবে না, এটি হলো রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের সময় করা সব কাজের দায় মুক্তি। তাই কি ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম? আপনার বিষয়টা হচ্ছে কি, রাষ্ট্রপতি পদে থাকাকালীন আপনার ওনার যে অফিস টেনিউর যতদিন ছিল সেখানে একটা দায়মুক্তির বিষয় আছে, সেটা একটা প্রসঙ্গ। আরেকটা হচ্ছে যে ঝড় তুলেছি, অর্থাৎ উনি তার আগে যে কথাগুলো বলেছেন সেই সময়, এখন এই ঝড়টা তো ভালোও থাকতে পারে। একজন মানুষ যদি রিফর্মের পক্ষে ভালো কাজ করে থাকেন, আপনি তো তাকে পুরস্কৃত করবেন, আপনি তার তাহলে বিচারটা সে কি কারণে করবেন? কি এখন এই তাদের সদ্য হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতির সেই গ্রেপ্তারের দাবি বিষয়গুলো- আমলে নিচ্ছে না আমি সরকার? একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ওই ধরনের কোনো কিছু, একটা জিনিস আছে আমি বলি, কিছু কিছু ক্ষেত্রে প্রমিসারি স্টেবল বলে একটা কথা আছে। প্রমিসারি স্টেবলটা হলো গিয়ে আপনি এই কাজটা করেন নাই উইথ এ হোপ অর উইথ এ প্রমিস, ইউ আর বার্ড টু প্রসিড উইথ দ্যাট। এখন বাংলাদেশে আপনার শেখ হাসিনার পতনের পর, ফেসিস্টের প্রধানমন্ত্রীর পতনের পর ফেসিস্টের নিয়োগ করা রাষ্ট্রপতি আপনার ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা সময় কন্টিনিউ করেছে, এবং তার সময় বাংলাদেশে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, এবং গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার 5 মাস আপনার দেশ সেবার সুযোগ পেয়েছে। এখন এসে কি আপনি এই পুরনো কথাগুলো তুলতে পারবেন? হ্যাঁ, জনগণ তুলতে পারবে, আমরা তুলতে পারছি না। পাবলিক তুলতে পারবেন যা এগ্রিভড যে উনি এই অন্যায় কাজটা করেছেন, ওনার এই অন্যায় কাজের জন্য আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটা ইন্ডিভিজুয়ালের, তারও একটা রাইট আছে, কনস্টিটিউশনাল রাইট আছে। আমার কোনো ক্ষমতা নাই তাকে ডিভার করা কিংবা তাকে ডিপ্রাইভ করা। সেরকম যদি কোনো পার্টিকুলার স্পেসিফিক ইস্যু যদি আসে, সেটা আদালতে যাবে, সেটা আদালতের বিষয়। কিন্তু পারবো না বা পারবো কিংবা করতে হবে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আমাদের কিন্তু নাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারা বারবার তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আমি তো সে কথাটাই বলছি যে এই ফ্যাসিবাদের দোষরও কথাটা, আখ্যা দিয়েছে। হ্যাঁ দোষর তো আখ্যা দিয়েছেন, তো দোষর তো উনি ডে 1 থেকেই ছিলেন, তো দোষর তো উনি ডে 1 থেকে ছিলেন, আবার সেখানে সবাই সেই গেছেন। জায়গাটিতেই তো আমাকে প্রশ্ন, একটা কথা মানে- বলেন, এই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা শপথ নিয়েছেন, যারা আজকে দোষরের কথা বলছেন, তারা তো ওনার আন্ডারে শপথ নিয়েছেন তো বঙ্গভবনে গিয়ে। হ্যাঁ, কিন্তু নাহিদ এটার ইসলাম যখন জন্য- বলেন যে আমরা জানি আসলে খেলাটা কি, একই সময় আক্তার হোসেন বলেছেন চুপ্পুকে বিএনপি সেফ এক্সিট দিতে চায়, মানে কোথায় খেলাটা হচ্ছে? বিএনপি কোনো সমীকরণ পাল্টানোর চেষ্টা করছে কি? আমি তো বলেছি যে সমীকরণে কিচ্ছু নাই। বিএনপি তো মনে করেন যে রাষ্ট্রের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে ওনাকে এখন এই যে পদত্যাগের বিষয়টা, যেটা আপনি কোনো না কোনো কারণেই তো হোক উনি যে পদত্যাগ করছেন, তো শুধু যে আপনার অসুস্থতা তা তো না। অসুস্থতা তো উনি রাষ্ট্রপতি থাকাকালীন চিকিৎসার জন্য গিয়েছেন তো উনি লন্ডনে। অসুস্থ থেকেও তো চিকিৎসা নিতে পারেন, রাষ্ট্রপতি পদে থেকেও চিকিৎসা নিতে পারেন, কিন্তু এখন এমন কোনো কিছু নিশ্চয় হয়েছে, এটা খুব সোজা কথা আমি বলছি। সেই, correct. ওনার এটা স্বীকার একান্ত করার ব্যক্তিগত, উনি পদত্যাগ করতেই পারেন, 2 লাইনে হতে পারে। যে কথাটা মঞ্জু ভাই প্রথমে বলেছে যে এত বড় এলাবোরেট করে এত লম্বা পৃষ্ঠা কষ্ট করে লেখার দরকারটা কি? উনি 2 লাইনে যে আমি অসুস্থ, আমি পদত্যাগ করছি, জি, কিন্তু মানে শেষ। বিরোধী রাজনৈতিক দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন সেফ এক্সিট বা বিদেশে যাতে পালাতে না পারেন সেদিকে একটু সজাগ দৃষ্টি রাখার কথা। মুজিবুর রহমান মঞ্জু, মানে আপনারা বা বিরোধী রাজনৈতিক দল যখন তাকে সেফ এক্সিট না দেবার কথা বলছেন, কিংবা বিএনপি আসলে এখানে কোনো ধরনের সমঝোতার অংশ হিসেবে এতদিন পরে শাহাবুদ্দিনকে পদে বহাল রাখলো এবং এখন এসে তার এই পদত্যাগ, সেটি কি আপনারা কোনোভাবে কোনো রাজনৈতিকভাবে জটিল কিছু হতে দেখছেন কিনা? একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলাম, উনি তো অপসারণ না হলে পদত্যাগ করে এক ধরনের অপসারণ হয়ে গেছেন ওনার। আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমরা সবাই মিলে ওনাকে ইমপিচ করতে পারতাম পার্লামেন্টে, শুধু বিএনপি চাইলে এটা হয়ে যেত, কারণ অন্যরা সবাই রাজি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি চলে গেছেন, যে দাবিটা উঠেছে যে ওনার অতীত কোনো কর্মকাণ্ডের যদি আইনগত কোনো দোষ ত্রুটি থাকে সেটাকে আইনের আওতায় আনা, এবং ওনাকে কেন সেফ এক্সিট বা দেশের বাইরে যাওয়ার বিষয়টা একটু বিপজ্জনক, এই আলোচনাটা এসেছে এই জন্যই যে যেহেতু উনি আগে একটা বিতর্কিত কথা বলে রেখেছেন, উনি বলেছেন যদিও ওনার ওই বিতর্কিত কথার কোনো নির্যাস নাই। দেখেন, আরেকটা বিতর্কের কথা কিন্তু এখানে প্রিন্স ভাই তুলেছেন যে উনি যে 106-এ মতামত নিয়েছেন, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে যে এখানে কোথায় অ্যাপিলেট ডিভিশন ফুল বেঞ্চ বসেছিল কিনা, সেখানে কি আলোচনা হয়েছিল কিনা, এই জাতীয় কথাবার্তাগুলো আছে। তো এই কথাগুলো কেউ না কেউ কোনো সময় তুলে আমাদের এই জায়গাটাকে সংকটাপন্ন করতে পারে। জি, তাহলে বিএনপি তো আসলে তাকে গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি দেখছে না। হ্যাঁ, বিএনপি আইনি ভিত্তি দেখছে না। এখানে প্রশ্নটা হচ্ছে একটা হচ্ছে আইনি জায়গায়, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আমি শুনেছি, কথা হচ্ছে
আপনি এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করবেন কিভাবে? ওনার বিরুদ্ধে তো কোনো একটা এফআইআর, কোনো একটা ফৌজদারি মামলা তো থাকতে হবে, ঠিক আছে? এটা তো যৌক্তিক কথা। এখন কথা হচ্ছে ধরেন কালকে যদি কেউ মামলা করে তাহলে কি হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে মামলা করার পরও যদি আবার আপনি সেটা কগনিজেন্সে না নেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিয়ে যদি দেন যে মামলা নেওয়া যাবে না, তখন তো মানুষ হিসাব করে দেখবে যে নিশ্চয়ই আপনাদের সাথে এ ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তলে তলে কোনো আলোচনা হয়েছে। এখানে সত্য কথা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য হোক, ওনার ইমেজটা খুব ভালো না। এবং আওয়ামী লীগের মধ্যে যে 3টা রাষ্ট্রপতি ছিল, ধরেন জিল্লুর রহমান থেকে শুরু করে ওই যে হামিদ সাহেব থেকে শুরু করে ওনার, আমরা দেখেছি হামিদ সাহেবের কিছুটা হলেও গ্রহণযোগ্যতা দলের মধ্যে ছিল, ব্যাপকভাবে ছিল। জিল্লুর রহমান সাহেবের তো ছিলই। জিল্লুর রহমান সাহেব তো অসুস্থ মানে কি, উনি তো একটা মানে বলা যায় যে একজন রোবটের মতো ছিলেন। তো অসুস্থ অবস্থায় উনি রাষ্ট্রপতি ছিলেন না, ফুল টার্মতে ছিলেন। তো এখন কথা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এমন অনেক বক্তব্য আছে রাষ্ট্রপতি অবস্থায়। উনি খালেদা জিয়াকে, তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য রেখেছেন, আছে তো সেই বক্তব্যগুলো। মানে সেখানেও একটা প্রশ্ন করার সুযোগ থাকে। মুজিবুর রহমান, যে আপনার কাছে আমি আসবো, একটা বিরতির সময় আছে, কিন্তু এই প্রশ্নটা একটু রেখে যেতে চাই। মানে শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন, এরপরে বিভিন্ন অভিযোগ এনে তার বিচার চাওয়া হচ্ছে। যখন তিনি অপরাধগুলো সংগঠিত করলেন তখন আসলে কেন এই বিচার চাওয়া হয় নাই? শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর বিভিন্ন অভিযোগ এনে তার গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, আগে কেন করা হয়নি? আবার এখন যদি আসলে আমরা ওনার গ্রেপ্তারের কথা বলি, রাষ্ট্রপতি পরবর্তী সময়টাতেও কিন্তু গ্রেপ্তার হবার নজির আমরা দেখেছি। এর আগে আমরা সাবেক রাষ্ট্রপতি এরশাদকেও গ্রেপ্তার হতে দেখেছি এবং তাকে সাজাও খাটতে দেখেছি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওই সময়ে তো আমরা কোনো কিছুর প্রতিবাদ, মামলা করা এগুলো তো সুযোগ ছিল না। যেমন ধরেন এই যে ব্যাংকগুলো যে জোর করে দখল করে নেওয়া হয়েছে, এমডিদেরকে নিয়ে 5 স্টার হোটেলে বসিয়ে, গোয়েন্দা সংস্থাকে বসিয়ে স্বাক্ষর করে ট্রান্সফার করানো হয়েছে, এই কাজগুলো কোনোটারই তো আমরা আইনগত চ্যালেঞ্জ করতে পারি নাই। আমাদের যে সমস্ত নেতাদেরকে গুম করানো হয়েছে, যাদেরকে অবৈধভাবে এক জায়গায় মেরে আরেক জায়গায় পাওয়া গেছে, যেমন সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছে, ওনাকে ইন্ডিয়াতে পাওয়া গেছে, এগুলোর কি কোনো আমরা আইনি চ্যালেঞ্জ করতে পেরেছি? তখন পারি নাই। তো এটা একটা সার্কামস্টেন্সিয়াল ইস্যু ছিল। আমার কথা হচ্ছে ফৌজদারি অপরাধ তো কখনো তামাদি হয় না, কি বলেন আমি জানি না, এখানে তো অসীম ভাই আছেন। তো ফৌজদারি অপরাধ যদি থাকে, আমি একটু আগে যেটা বলেছিলাম যে এই রাষ্ট্রপতির ইমেজ খারাপ, আমি ওনাকেও দোষারোপ করতে চাই না, কারণ উনি তো নিজ থেকে রাষ্ট্রপতি হতে চান নাই। আপনি তো ঘটনাটা জানেন, উনি গিয়েছিলেন আপনার এমপি পদে প্রার্থী হতে, শেখ হাসিনার অনুমতি নিতে গিয়েছিলেন যে আমি পাবনা একটু যেতে চাই, আমি এমপি ইলেকশন করার জন্য আগ্রহী। সেই জায়গায় ওনাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইরকম একটা বিতর্কিত, এরকম একটা লো ক্যাটাগরির বা যাকে নিয়ে এত বিতর্ক আছে, যিনি ব্যাংকে কাজ করেছেন, এই ধরনের অতীতে কখনো হয়েছে কিনা আমার মনে পড়ে না। তো সুতরাং আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা বিএনপির জন্য বিব্রতকর আমার দৃষ্টিতে। কারণ এখন ওনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা হয়, ফৌজদারি মামলা হলে এটা যদি কোনোভাবে আদালত বা আমাদের থানায় যদি এটা এন্ট্রি না করার ব্যবস্থা থাকে, তাহলে মানুষ এটাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে। 2 নম্বর হচ্ছে ফৌজদারি মামলা যদি এন্ট্রি হয়, ওনাকে স্বাভাবিকভাবে আইনের হেফাজতে নিতে হবে এবং এই জিনিসগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমি যেটা মনে করি যে এটা আমাদের সত্যিকার অর্থে বিএনপি যদি এটাকে প্রপারলি ভালোভাবে হ্যান্ডেল না করে, তাহলে কিন্তু ভয়ানক ডিজাস্টার হবে বিএনপির এই ক্ষেত্রে ভবিষ্যতে। সদিচ্ছা আছে বলে কি মনে করেন আপনি? বিএনপির সদিচ্ছা তো থাকতেই হবে, নাহলে এটা বিএনপির জন্যই তো বিরাট বিএনপি ধরনের। নেতা রাশিদ খান বলেছেন রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায় মুক্তি দিয়ে গেছেন নাহিদরা। না, ওই রাশেদ খানের কথাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ রাশেদ খানের কথার মানে খুব গুরুত্ব দেওয়ার মতো কিছু নাই। কিন্তু এটি তো সত্যি যে তার হাতেই আপনারা সাংবিধানিকভাবে মানে শপথ নিয়েছেন। না, সেটা তো আমি তো আপনাকে বললাম যে আমরা তাইলে 106 এর মতামত কার থেকে নিয়েছি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যান্ড ওই অ্যাপিলেট ডিভিশন থেকে। এরা সবাই তো ফ্যাসিবাদের দালাল, এরা তো সবাই পালিয়ে গেছে বা চলে গেছে। তো মনে রাখতে হবে যে বায়তুল মোকাররমের খতিবের নামাজ তো আমি আগের দিন রাত্রেও পড়েছি, ঠিক আছে? পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তো ওই খতিবের আন্ডারে নামাজ না পড়ে তো উপায় ছিল না। রাষ্ট্রপতি যেহেতু পদে আছেন, আপনাকে মনে রাখতে হবে রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি 2টা। একটা হচ্ছে উনি যদি নিজ থেকে পদত্যাগ না করেন, আরেকটা হচ্ছে যে ওনাকে ইমপিচ করা। তো ওই ইন্টারিম সময়ে তো ওনাকে ইমপিচ করার কোনো ব্যবস্থা ছিল না। মানে সেখানে আসলে বিএনপির স্বার্থ খোঁজার চেষ্টা করা হচ্ছে নানানভাবে বিরোধী এই রাজনৈতিক দলের জায়গা এই থেকে। বিতর্কগুলো অবসান হতে হবে। কথা হচ্ছে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন ওনারা, এটা একটা ভুল ছিল, এই ভুলটা অনিবার্য ভুল, এই ভুলটা অ্যাভয়েড করার সুযোগ ছিল না। তো যখন রাষ্ট্রপতির ব্যাপারে সবাই একমত, তখন এক সিদ্ধান্ত নিতে অসুবিধা এই থাকে। শপথের জায়গাটিতে সম্প্রতি ডিবিসি নিউজকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সংবিধান ধরে রেখে অন্তর্বর্তী সরকার গঠন এবং নির্বাচিত সরকারের কাছে যে ক্ষমতা স্থানান্তরে নিজের ভূমিকাকে নিয়ে তিনি প্রাউড ফিল করেন। না, এই ব্যাপারে আমার ছোট্ট মন্তব্য, প্রাউড শব্দটা উনি ওনার বিষয়ে, কারণ ওই যে বললাম উনি ঝড় তোলে, কথার ঝড় তোলে,
সাম্প্রতিক দেখছি, এরকম আরও বলা যায়। আমি ওইটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এটা তো কারেক্ট যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। এটা নিয়ে বোধহয় বিতর্কের কোনো সুযোগ কেউ করতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করার কিছু নাই, কারণ শপথ নেওয়াটা সবই হয়েছে। এখন আইনকে আইনের গতিতে চলতে দেওয়া দরকার বলে মনে করি। কিন্তু আমি এই সুযোগে এই মন্তব্যটা করতে চাই, দেখেন আমরা কিন্তু দেশে এই যে পরিস্থিতি ছিল কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার অবসানের পরে, তারপরে যে সময়গুলো ছিল যে গণতন্ত্রের পথে হাঁটার একটু নিরঙ্কুশ জায়গা করব, সেইটা আমরা করতে পারিনি। এখন একটা সরকার আসছে, এখনও হয়তো তার সম্পর্কে সব কিছু বলার সুযোগ হয়নি, কিন্তু আমরা নানা ধরনের সংকটে আছি। সেই ইকোনমিক সংকট থেকে শুরু করেই অনেক কিছু। সম্প্রতি টুইটারটা একটা খুশি কেউ কেউ হইতে পারেন, কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্তু বিষয়টা কি ওই দিকে ওইটা দেখলেন? আজকে তো খবর বেরোচ্ছে 4 কোটি শিক্ষিত বেকার দেশে, কর্মহানি ঘটতেছে, দেশে নানা ধরনের সংকট চলতেছে, ভূ রাজনৈতিক কারণে আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তারকারী এমন অবস্থা, আমেরিকার সাথে এমন চুক্তি আমরা করেছি, এটা একটা দাসত্বের চুক্তি, মানে আমরা একটা বড় ধরনের সংকটে আছি। সেই সংকট উত্তরণে যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, আমি মনে করি সেই যাত্রা যেমন মানে নিরঙ্কুশ করার দিকে আগাতে হবে, এবং অবশ্যই আমাদের খবর রাখতে হবে যে আমাদের অভ্যন্তরে বা বাইরে এমন কোনো অপশক্তি কোনো কিছু করার সুযোগ না পায় যা আমরা আমাদের এই গণতন্ত্রের পথকে যাত্রাকে ব্যাহত করে। এই জায়গাটা খুব জরুরিভাবে দেখা দরকার বলে আমি মনে করি। জায়গাটুকু নিশ্চয়ই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে অবশ্যই সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। যেমন ওনার সম্পর্কে যদি নাসিরউদ্দিন সুনির্দিষ্ট অভিযোগ এবং আইন পারমিট করে, অবশ্যই সেই দায়িত্ব এই সরকারই পালন করবে বলে আমি প্রত্যাশা নাসিরউদ্দিন করব। অসীম রাষ্ট্রপতির মতন এত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ যে পদ, সেই পদে যাওয়ার জন্য যে ধরনের ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা থাকা দরকার, সেটি আসলে এই বিগত মানে রাষ্ট্রপতির মধ্যে কতখানি ছিল সেটি নিয়েও এখন একটা প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে। মানে সেই সুযোগটা তৈরি হবার পরেও কি আসলে রাষ্ট্রপতির দায় মুক্তিটা কি শেষ হলো নাকি এখনো আছে? দেখেন, দায় মুক্তি রাষ্ট্রপতির, আর রাষ্ট্রপতির পদে যাওয়ার জন্য আপনি যে অনেকগুলো কথা তুলেছেন, যোগ্যতার কথা বলেছেন, নৈতিকতার মানদণ্ডের কথা বলেন, মরালের কথা বলেন, তাই না, সামাজিক অবস্থানের কথা বলেন, অনেকগুলো কথা আছে। আপনি বলেন যে পার্লামেন্ট সদস্য হয়েছেন অনেকে, তাদের লেখাপড়ার যোগ্যতা বলেন, আপনার সামাজিক দায়বদ্ধতার দিক থেকে বলেন, চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেন, সব কিছুই কি আপনার মানুষ ভোট যখন দেন তখন কি বিবেচনায় আনেন? যদি সেরকম হতো তাহলে জামাতের একজন সংসদ সদস্য, উনি খুব বাচ্চা একটা মেয়েকে কি বিয়ে করেছেন বা কি করেছেন, পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম ওনাকে বহিষ্কার করেছেন। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি জানতেন না ওনার যে প্রপেন্সিটি টু কমিট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, সেটা কি ওনার কনস্টিটিউয়েন্সির লোকরা জানতো না? হয়তো বা জানতো না। সে কারণে আমরা বলছি যে কার কী যোগ্যতা, হিডেন যোগ্যতা যাকে আমরা বলি, হিডেন কোয়ালিফিকেশনস, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার এই যে কাকে কোথায় কি বানাবেন, এদেশে অনেক কিছুই সম্ভব, আগামীতেও দেখবেন যে অনেক কিছু এরকমই সম্ভব হয়ে গেছে। আপনি আর আমি আমরা তো জানি না, হয়তো বা জানি না, তাই না? এই জন্য তো এই দেশে সেটা ঘটেছে। তবে আমরা চাইবো যে কোয়ালিটেটিভ চেঞ্জটা, যে সবার সেই বিষয়টা আমরা ওভার দ্য ইয়ার্স প্রত্যেকের প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টস, আমরা বলি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের করতে পাস্ট অ্যান্টিসিডেন্টস, জজ সাহেবরা জামিন দেন, আর যদি কোনো মামলা না থাকে তাহলে ঠিক আছে, এইটাতে প্রথম অপরাধ, এই জন্য অপরাধ না মানে অ্যাকুইজেশন, অভিযোগ, তখন হয়তো বা জামিনের একটা কনসিডার ওনারা করেন। কিন্তু যখন দেখেন একজনের মনে করেন যে ওই 5, 6টা, 10টা, 20টা মামলা থাকে, তখন ওনারা সেটাতে ডিক্লাইন করেন, ওনার ডিসক্রিপশন থাকলেও সেটা এক্সারসাইজ করেন না। এবং দলের সিনিয়র নেতা নেত্রী বা আপনার নীতি নির্ধারক যারা আছেন তারাও আগামীতে এই বিষয়টাকে কাজে লাগাবেন, যে একজন মানুষকে আমি ওই জায়গাতে বসাবো, রাষ্ট্রপতির মতো জায়গায়, মহামান্য রাষ্ট্রপতির মতো জায়গায়, কিংবা অমুক জায়গায় মনোনয়ন দেব, কিংবা ওই জায়গাতে নিয়োগ দেব, সমস্ত কিছুতেই মনে করেন যে আপনার এই বিষয়টা আসা উচিত। এই পরিস্থিতির সামনের দিনে তার মানে যিনি রাষ্ট্রপতি নিয়োগ পেতে যাচ্ছেন, অনেকের মানে রাজনৈতিকভাবে যে আলোচনা আছে, তিনি হয়তো বিএনপি যাকে মনোনীত করবেন তিনি সেই রাষ্ট্রপতি পদে আসীন হতে যাচ্ছেন, তার মধ্যে আসলে আমরা এই মানদণ্ডগুলো সব দেখতে পাচ্ছি কিনা? আমি একটা কথা বলি, আমরা তো জানি না কে প্রার্থী হচ্ছেন, কার মনে করেন যে সেটা তখন আসবে, মানুষ তো কিছুটা হলেও তো জানবে, তাই না? আমরা তো এখনো বলতে পারি না, কিন্তু আমরা তো বলি যে অনেক সময় দেখা গেছে হঠাৎ করে অপ্রত্যাশিত এমন কিছু না, আমি তা মনে করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের অবিবেচক, যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আছে, তাদের মধ্যে কি কেউ তাদের মধ্যে দলের মধ্যে অনেকে আছেন, তাই না? আমি নিজেও বলেছি, একজন সাবেক সচিব বা বর্তমানে যিনি একজন সচিব আছেন ওনার কথা বলেছি। আমি বলছি যে বিএনপিতে তো আপনার দুর্ভিক্ষ লাগে নাই নেতার, আপনার কিংবা কি বলে যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা নেই এমন তো না। আমি মনে করি আমার দলের মধ্য থেকেই হবেন। এখানে বিষয়টা হচ্ছে যে ওরকম যে আপনি
আমাদের যে জুলাই সনদে যে আলোচনাটা হয়েছে যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য, এখন কিন্তু রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা ডেলিগেট না করা হবে। সেটা তো ডেফিনেটলি সুতরাং আগামী দিনের রাষ্ট্রপতির পদটা আপনি কিন্তু মঞ্জু ভাই, আপনি অন্ধকে দেন আর কানাকে দেন আর খোড়াকে দেন, যাকে দেন না কেন, আপনি ক্ষমতার ভারসাম্য সেটা তো লেগে রিফর্মের অংশ, কিন্তু তার আগে তো মনে করেন যে একজন রাষ্ট্রপতিকে আনবেন যে আইডল হিসেবে মানুষ দেখে, যাকে মনে করেন যার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে রাজনৈতিক ইতিহাস থেকে আরম্ভ করেন, তার প্রফেশনাল ক্যারিয়ার থেকে আরম্ভ করেন, সামাজিক অবস্থান থেকে আরম্ভ করেন, যে একজন ভালো মানুষকে আমি দিলাম, এরপরে ভালো মানুষ দিয়ে আপনি ফেরেশতা, তার কোনো ক্ষমতা নাই, তো লাভটা কি? তখন আমরা বলি যে হ্যাঁ, এই জায়গার থেকে এই যে পচা ব্যাটারির সঙ্গে ভালো ব্যাটারির যখন আপনার কানেকশন লাগাই দেবেন, তখন ওই ভালো ব্যাটারির থেকে কিছু এই যাবে ওই পচা ব্যাটারি। সেই প্রত্যাশা অন্তত এটা এবারে হয়। পরিবর্তিত বাংলাদেশে আমরা রাখতে চাই। ধন্যবাদ।